11তম পর্বের ঠিক শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম প্যানি যখন জানতে পারে এই মেয়েটি হলো লির বাসার সে পুরনো জিনা, যাকে লি অন্ধ থাকা অবস্থায় পাগলের মতো ভালোবাসত, তখন সে জিনার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। লি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার প্যানি, তুমি জিনাকে ওভাবে কেন দেখছো? 12তম পর্বের শুরুতে দেখা যায় প্যানি নিজের ভেতরের শখটা সামলে নিয়ে বলে, আরে না না, তেমন কিছু না, আসলে আমি ফোনে একজনের সাথে জরুরি কথা বলছিলাম, তাই ওদিকে মনোযোগ চলে গিয়েছিল। লি জিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওই হাসপাতালের বাচ্চাটি আর কিনিয়ার আসল ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলবে? জিনা বলে, কিনিয়া হলো ডোডো গ্রুপের সে মৃত এমএলএর ওয়াইফ, যে দাবি করছে তার হাজবেন্ডের মৃত্যু কোনো নর্মাল হার্ট অ্যাটাকে হয়নি, বরং ডোডো গ্রুপের লোকেরাই তাকে মার্ডার করেছে। শুধু তাই নয়, তাদের ল্যাবের সেই মারাত্মক টিন গ্যাসের লিকেজের আসল সত্য ধামাচাপা দেওয়ার জন্য উপর মহলে কোটি কোটি টাকা ছড়াচ্ছে। কিনিয়ার হাজব্যান্ড মৃত্যুর আগে ডোডো গ্রুপের বিরুদ্ধে সমস্ত প্রমাণ এবং ভিডিও ক্লিপ নিজের মোবাইলের ভেতর সেভ করে রেখেছিল, কিন্তু রহস্যজনকভাবে এখন সে মোবাইলটাই মিসিং হয়ে গেছে। জিনা আরও বলে, সত্যিটা সামনে আনার জন্য কিনিয়া একা একাই ডোডো গ্রুপের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো ক্ষমতার ভয় এই শহরে কেউ তাকে বিন্দুমাত্র সাপোর্ট করছে না। আমরা এই কেসের ব্যাপারে জানতে সে একমাত্র সাক্ষীর কাছে গিয়েছিলাম, কিন্তু ববির তারা খেয়েও সে এক দুর্ঘটনায় মারা গেছে। জিনার মুখে এই ঘটনা শোনার পর লি শিওর হয়ে যায় যে ববির লকারে থাকা ফোনটাই হলো এই এভিডেন্স ভর্তি ফোন। ওদিকে প্যানির অ্যাসিস্ট্যান্ট বলে, যে কোনো উপায় হোক লি যেন কোনোভাবেই জানতে না পারে যে এই জিনাই হলো তার বাসার সে পুরনো জিনা, কারণ যতক্ষণ পর্যন্ত লির মনে ডোডো গ্রুপের বিরুদ্ধে প্রতিশোধের আগুন জ্বলবে ততক্ষণ পর্যন্ত সে আমাদের হয়ে কাজ করবে, এবং আমরা লির এই ক্ষোভকে কাজে লাগিয়ে জীবন ভরে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু লি যদি একবার জানতে পারে যে সে তার জীবনে সে হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজে পেয়েছে, তবে লির মন প্রতিশোধের পথ থেকে পুরোপুরি ঘুরে যাবে, আর তখন আমাদের এই মিশন কোনোদিনই পূরণ হবে না। প্যানির অ্যাসিস্ট্যান্ট বলে, চিন্তা করবেন না ম্যাডাম, আমি এই বিষয়টার উপর 24 ঘন্টা নজর রাখবো। জিনা যেন সবসময় লিকে চ্যাং নামে চেনে, আর লিও যেন কোনোদিন টের না পায় যে এটা তার বাসার সে পুরনো মেয়েটি। কিন্তু অ্যাসিস্ট্যান্টের এই শেষ কথাটি জিনার ভাই কেবিনের ভেতর থেকে শুনে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় যে হঠাৎ লিকে এক জরুরি মিটিংয়ের জন্য কল করেছে, এবং লি দ্রুত জেজের অফিসে এসে হাজির হয়। সেখানে গিয়ে লির চোখ তো কপালে উঠে যায়। লি জানতে পারে যে ববির লকার থেকে সে ডোডো গ্রুপের যে ইনফরমেশন কালেক্ট করেছিল, যে সেই সমস্ত সিক্রেট ফাইল চার্লস নামের এক হাই প্রোফাইল লয়ার হাতে তুলে দিয়েছে, যে ডোডো গ্রুপের রাইভাল কোম্পানির লয়ার। লি পুরো স্তব্ধ হয়ে যায়। যে তখন বলে, তুমি ববির লকার খোলার সময় সেখানে কি কোনো বিশেষ মোবাইল ফোন দেখেছিলে? লি সত্যিটা স্বীকার করে বলে, হ্যাঁ, আমি একটা পুরনো মোবাইল ফোন দেখেছিলাম। যে তখন বলে, আমার দৃঢ় বিশ্বাস ওই মোবাইলের ভেতরে টিন গ্যাসের কেলেঙ্কারির সমস্ত অডিও ভিডিও ক্লিপ রয়েছে। লির বুঝতে বাকি থাকে না যে নাথানকে গদি থেকে ধ্বংস করতে কতটা মরিয়া হয়ে উঠেছে। পাশে বসে থাকা লয়ার তখন বলে ওঠে, এই সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে আমি খুব তাড়াতাড়ি নাথানকে জেলে পাঠিয়ে দেব। মিটিং শেষ হওয়ার পর লি জেজেকে নিজের গাড়িতে করে ড্রপ করছিল। লি স্পষ্ট বুঝতে পারে যে পুরোপুরি নেশাগ্রস্ত। জেজের এই মাতাল অবস্থার সুযোগ নিয়ে লি তার পকেটের মোবাইল ফোনের ভয়েস রেকর্ড অন করে দেয় এবং ফিসফিস করে জিজ্ঞেস করে, স্যার, একটা কথা জিজ্ঞেস করি, আপনি নাথানকে কেন অ্যারেস্ট করাতে চান? জেজের নেশার ঘরে বলে, নাথান অতীতে এমন এক ভয়ঙ্কর ভুল করেছে যার কোনো ক্ষমা নেই, আর সেই ভুলের শাস্তি তাকে পেতেই হবে। লি তখন আরও উস্কে দিয়ে জিজ্ঞেস করে, কিন্তু স্যার, আপনি নিজে কোম্পানির ডিরেক্টর হয়ে ডোডো গ্রুপের বিরুদ্ধে যে চালগুলো চালাচ্ছেন, এটা কি এক ধরনের বিশ্বাসঘাতকতা নয়? যে হেসে বলে, আরে কিসের ধোকাবাজি, আর মাত্র কয়েকটা দিন এই ডোডো গ্রুপ সাম্রাজ্য তো আমার নামেই হয়ে যাবে, তারপর তুমি শুধু দেখবে আমার ক্ষমতা। এরপর জেজেকে তার বাসায় নামিয়ে দেয়। আর লি ওই ভয়েস রেকর্ডটা বারবার শুনতে থাকে এবং ভাবতে থাকে ডোডো গ্রুপের উপর রাজত্ব করার পেছনে জেজের আসল উদ্দেশ্য কি হতে পারে। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই একটি কফি শপে। সে তার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছে। জিনা তার বন্ধুর হাত ধরে অনুরোধ করে বলে, তুমি যদি কোনোভাবে আইনের দিক থেকে এই কিনিয়ার হয়ে কোর্টে লড়াই করো, তবে আমরা এই নিষ্পাপ মহিলাকে বাঁচাতে পারবো। কিন্তু সেই লয়ার বিরক্ত হয়ে জিনাকে বলে, তুমি কি বাস্তব দুনিয়ায় বাস করো না? এমনিতেই আমার চেম্বারে ক্লায়েন্টের অভাব, পকেটের টাকার মারাত্মক ক্রাইসিস চলছে, তার উপর তুমি বলছো আমি বিনা পয়সা ফ্রিতে কেস লড়ি। জিনা তাকে বোঝানোর চেষ্টা করে বলে, তুমি যদি এই হাই প্রোফাইল কেসটি ফ্রিতে লড়ে জিতে যাও, তবে মিডিয়ার সামনে তোমার নামের অনেক বড় ফেম হবে। লয়ার বলে, আরে ধুর, নাম আর ফেম কামিয়ে আমি কি করব?
ওটা দিয়ে কি বাজারে আমার পেটে দুটো রুটি মিলবে? আমি এই কেস কোনোভাবেই লড়তে পারবো না। পরের দিন সকালে জিনা ভারী মন নিয়ে ডোডো গ্রুপের হেড অফিসে চলে যায় এবং লিফটের সামনে গিয়ে চুপচাপ ওয়েট করে। ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ায় নাথান। নাথান জিনাকে উপর থেকে নিচ পর্যন্ত নোংরা নজরে স্ক্যান করে এবং জিনার খুব কাছে এসে বলে, আজ তোমাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দূর থেকে নাথানের এই নোংরা আচরণ লক্ষ্য করে এন্ড্রু। নাথান তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে, শোনো, আমার অফিসের জন্য একজন পার্সোনাল সেক্রেটারি খুব প্রয়োজন। তুমি আজ থেকে এই জবটা জিনার নামে ট্রান্সফার করে দাও। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে, কিন্তু স্যার, আপনার তো অলরেডি একজন পার্সোনাল সেক্রেটারি আছে। নাথান রেগে গিয়ে বলে তাকে আজই টার্মিনেট করে জিনার জন্য ওই সিটটা খালি করো। জিনা তখন বলে, আই এম সরি স্যার। ঠিক তখনই লিফটের দরজা খুলে যায়। নাথান ভেতরে ঢোকে, কিন্তু জিনা বাইরেই দাঁড়িয়ে থাকে। নাথান তখন জোর খাটিয়ে বলে, আরে জিনা, ভেতরে আসো। জিনা অত্যন্ত ভয় পেয়ে যায় যে এই লিফটের ভেতর না জানি নাথান তার সাথে কি নোংরা আচরণ করে। কিন্তু লিফটের দরজা পুরোপুরি বন্ধ হওয়ার আগে সেখানে এন্ড্রু এসে হাজির হয়। এন্ড্রু এক ঝটকা লিফটের ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি নাথান এবং জিনার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এভাবে এন্ড্রু জিনাকে বাঁচিয়ে নেয় এবং জিনা মনে মনে এন্ড্রুর প্রতি কৃতজ্ঞতা ফিল করে। এরপর নাথান যখন লিফট থেকে নেমে নিজের কেবিনে পৌঁছায়, তখন সে এক দুঃসংবাদ পায়। তার চিফ অফিসার এসে ফাইল টেবিলে রেখে বলে, খুব তাড়াতাড়ি আমাদের মেন কেমিক্যাল প্ল্যান্টে রেড হতে চলেছে। নাথান বলে, কোনো অফিসিয়াল নোটিশ ছাড়া এই সরকারি পরিদর্শন করানোর সাহস কার হলো? কে এই কাজ করেছে? অফিসারটি আমতা আমতা করে বলে, কি আর করবে স্যার, আপনার সে পরম প্রিয় বোন সিন্ডি। নাথান আর এক মুহূর্ত দেরি না করে সিন্ডির অফিসের দিকে দৌড়ে যায়। ওদিকে সিন্ডি তার কেবিনে বসে আইপ্যাডে নিজের সোশ্যাল মিডিয়ার ছবিতে কমেন্টগুলো পড়ছিল। সেখানে কিছু ট্রোল আইডি থেকে সিন্ডিকে নিয়ে অত্যন্ত বাজে কমেন্ট করা হয়েছিল। সিন্ডি তার বডিগার্ডকে হুমকি দেয়, খুঁজে বের করো আমাকে নিয়ে এত বাজে কমেন্ট কে করেছে। ঠিক তখনই নাথান বলে, তোমাকে এই কেমিক্যাল প্ল্যান্ট পরিদর্শন করানোর পারমিশন কে দিয়েছে? সিন্ডি শান্ত গলায় বলে, কেউ দেয়নি, আমি নিজেই করেছি। কিন্তু একটা সামান্য কাজে তুমি এত মারাত্মক ভয় পাচ্ছ কেন? কোথাও তুমি ল্যাবের ভেতরে কোনো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করছো না তো? নাকি কোনো ব্ল্যাক মানির বড় বিজনেস চালাচ্ছ? কোনটা? নাথান সিন্ডির কাছে গিয়ে রাগ চেপে বলে, আরে আমার কিসের ভয়? আমি তো সবসময় সৎভাবে কোম্পানির কাজ হ্যান্ডেল করেছি। সিন্ডি তখন হেসে বলে, সৎভাবে? ওহ, খুব ভালো কথা, তাহলে তো পরিদর্শন এখনই শুরু করা উচিত। সিন্ডি মোজোকে হুকুম দেয়, আর এক মুহূর্ত দেরি নয়, এখনই পরিদর্শনের কাজ শুরু করো। মোজো সিন্ডির কথা এক পায়ে রাজি হয়ে যায়। নাথান অপমানিত বোধ করে সিন্ডিকে হুমকি দিয়ে বলে, এই পুরো কোম্পানি যখন অফিসিয়ালি আমার নামে ট্রান্সফার হয়ে যাবে, তখন আমি তোমাকে দেখে নেব। সিন্ডি তখন হেসে বলে, আরে যাও যাও, কোম্পানি তোমার নামে হয়ে গেলে আমি কি চুপচাপ বসে থাকবো নাকি? এই বিশাল সাম্রাজ্যে আমারও সমান ভাগ আছে। নাথান ও সিন্ডির মধ্যকার সম্পত্তি ও ক্ষমতার নোংরা লড়াই আড়াল থেকে দেখছিল যে সে নিজের মনে মনে বলে, আমি তো প্রথম থেকে ঠিক এই সিনটাই দেখতে চেয়েছিলাম। যে এন্ড্রুকে বলে, দেখেছো এন্ড্রু, এই দুই ভাই বোন কিভাবে ক্ষমতার লোভে লড়াই করছে। খুব তাড়াতাড়ি নাথান পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাবে আর পুরো ডোডো গ্রুপের গদিটা চলে আসবে তোমার দখলে। এরপর আমরা দেখতে পাই লয়ার চার্লসকে। সে লিকে ফোন করে বলে, নাথানকে ধরার জন্য আমাদের কাছে এখনই মোক্ষম সুযোগ, তবে তার আগে আমাদের প্রধান এভিডেন্স হিসেবে ববির লকারের ওই সিক্রেট মোবাইলটা দরকার। তুমি আজ ঠিক এমন একটা সময় ববির ক্লাবে ঢুকবে যখন সেখানে লোক একদম কম থাকবে। তুমি ভেতরে পজিশন নিয়ে জাস্ট আমাকে একটা সিগন্যাল দিও, আমি সাথে সাথে পুলিশ নিয়ে ওই ক্লাবের ভেতরে ঢুকে পড়ব। আর এভাবেই এক চালে আমরা নাথান আর ববি দুজনকে খাঁচায় পড়তে পারবো। এরপর লি আবার ববির সেই হাই প্রোফাইল ক্লাবে গিয়ে হাজির হয়। সেদিন ক্লাবে ববি আর দুজন বডিগার্ড ছাড়া আর কেউ ছিল না। লি আর এক মুহূর্ত দেরি করে না, সে গোপনে চার্লসকে টেক্সট করে বলে, সব ক্লিয়ার, জলদি আসুন। কয়েক মিনিটের মধ্যে চার্লস একদল পুলিশ অফিসার নিয়ে সেখানে ঢুকে পড়ে। ববি বলে, আরে আপনারা এভাবে বিনা অপরাধে আমাকে কেন অ্যারেস্ট করছেন? আমার বিরুদ্ধে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? পুলিশ অফিসার ঠান্ডা গলায় বলে, কি প্রমাণ আছে তা তোমার ওই দেয়ালের লকারটাই বলে দেবে। এই বলে পুলিশ ববির উপর জোর খাটিয়ে লকারটি খোলায়, কিন্তু লকারটি ওপেন হতে চার্লস আর পুলিশের চোখ তো ছানা পড়া হয়ে যায়। লকার পুরো ফাঁকা। ববি বলে, কি হলো, কোথায় আপনার সে প্রমাণ? বডির সে বডিগার্ড আচমকা পেছন থেকে পুলিশের উপরে হামলা করে, আর সেই সুযোগে ববির চোখের পলকে পেছনের দরজা দিয়ে ক্লাব থেকে পালিয়ে যায়। লিয়া তখন সিসিটিভি ক্যামেরার মনিটর দিয়ে ভেতরের এই পুরো লাইভ ড্রামা দেখছিল। ববিকে পালাতে দেখে সে দ্রুত নিজের গাড়ি স্টার্ট দেয় এবং ক্লাবের পিছনের গলিতে গিয়ে ববির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। লি গাড়ির দরজা খুলে বলে,
জলদি গাড়ির ভেতরে উঠে পড়ুন, না হলে পুলিশ এখনই আপনাকে চারপাশ থেকে ঘিরে ফেলবে। ববি আর কোনো কিছু না ভেবে গাড়ির ভেতরে ঢুকে পড়ে। পরবর্তী সিনে আমরা ডোডো গ্রুপের হেড অফিসারের সেই লিফটটিকে দেখতে পাই, যেখানে একসাথে কোম্পানির চেয়ারম্যান নাথান, সিন্ডি এবং ম্যানেজার মজু ছিল। ঠিক তখনই নাথানের পকেটের ফোনটা বেজে ওঠে। ফোনে ববির নাম ভেসে উঠতে দেখে নাথানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে দ্বিধায় পড়ে যায় যে এই সবার সামনে ফোনটা রিসিভ করা ঠিক হবে কিনা। পাশ থেকে সিন্ডি মুখ বাঁকিয়ে বলে, কলটা ধরো, না হলে কেটে দাও। কখন থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছে। নাথান কোনো মতে নিজের ভয় চেপে সাহস করে ফোনটা কানে নেয় এবং বানিয়ে বলে, সরি, রং নাম্বার। কিন্তু ফোনের উপাস থেকে ববি তখন হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলে, আমি ববি বলছি, রং নাম্বার রাখো। আমার অফিসে পুলিশ রেড করেছে। আপনি আর এক মুহূর্ত দেরি না করে আপনার অফিসের সমস্ত অবৈধ ডকুমেন্টস নিয়ে ওখান থেকে পালিয়ে যান। এ কথা শোনা মাত্রই নাথান লিফটের ভেতরে চিৎকার করে ওঠে। চেয়ারম্যান তখন জিজ্ঞেস করে, কি হয়েছে নাথান, তুমি আবার বড় কোনো ভুল করনি তো? নাথান বলে, না, আসলে হঠাৎ আমার একটা অত্যন্ত জরুরি কাজের কথা মনে পড়ে গেছে, আমি আসছি। এই বলে সে মাঝপথে লিফট থামিয়ে এক ঝটকায় বাইরে বের হয়ে যায় এবং লিফটের জন্য ওয়েট না করে সিঁড়ি দিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করে। ওদিকে চেয়ারম্যান যখন লিফট নিয়ে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছায়, তখন তার সামনে লয়ার চার্লস এবং পুলিশ এসে হাজির হয়। চার্লস চেয়ারম্যানের সামনে নাথানের অফিসিয়াল অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়িয়ে দিয়ে বলে, আপনার সুপুত্র নাথান দীর্ঘদিন ধরে ব্যাকগ্রাউন্ডে এক বিশাল ইল্লিগাল ব্যবসা চালাচ্ছে। শুধু তাই নয়, সে ল্যাবের নিষিদ্ধ টিন অ্যান্ড কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে এবং সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে। চেয়ারম্যান নিজের কানের এই কথাগুলো বিশ্বাস করতেই পারছিল না। সে কিছুতেই মানতে পারছে না তার নিজের ছেলে তার পিঠে এভাবে ছুরি মেরেছে। পুলিশ নাথানের ক্যাবিনের দিকে রওনা হয়। ওদিকে নাথান তার রুমে ঢুকে আলমারি থেকে তার ব্ল্যাক মানি এবং বিজনেসের সমস্ত গোপন ও অবৈধ ফাইল বের করে। সে এই ডকুমেন্টসগুলো টেবিলের উপরে স্তূপ করছিল। নাথানের অ্যাসিস্ট্যান্ট তখন কিছু গুরুত্বপূর্ণ গোল্ডেন পেপারস নিয়ে পেপার শেডার মেশিনের দিকে যাচ্ছিল, কিন্তু নাথান তাকে আটকে দিয়ে বলে, আরে ওটা নষ্ট করো না, ওই ক্লায়েন্টরা এখনো আমাকে আমার পুরো টাকা পেমেন্ট করেনি, ওই পেপারগুলো সামনে রাখো। অ্যাসিস্ট্যান্ট তখন রেগে বলে, আপনি কি পুরোপুরি পাগল হয়ে গেছেন? আজ যদি এই ডকুমেন্টসগুলো ডিস্ট্রয় না করি, তবে পুলিশ এই প্রমাণের ভিত্তিতে আপনাকে আজীবন জেলের ভেতরে পচাবে। এই বলে সে নাথানের সমস্ত সিক্রেট ফাইল শ্রেডার মেশিনে ঢুকিয়ে ধ্বংস করে দেয় এবং ল্যাপটপের সমস্ত মেন ডেটা পার্মানেন্টলি ডিলিট করে দেয়। ঠিক তখনই চার্লস পুলিশ নিয়ে ভেতরে ঢোকে। তারা মেঝেতে কাগজের স্তূপ পড়ে থাকতে দেখতে পায়, কিন্তু নাথান তখন সোফা রিল্যাক্স মোডে বসেছিল। সে চার্লসের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, আমি আসলে আমার রুমটা একটু পরিষ্কার করছিলাম। আমি তো জানতাম না যে আপনারা এত বড় দলবল নিয়ে আমার এখানে আসবেন। এখানে আপনাদের আসার মূল কারণটা কি? চার্লস তখন কোনো কথা না বাড়িয়ে ওয়ারেন্টটা তার মুখের সামনে ধরে বলে, এই নাও তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট, চলো এবার জেলের হাওয়া খাবে। যাওয়ার সময় চেয়ারম্যান চার্লসকে বলে, যদি আমার ছেলে সত্যি কোনো অপরাধ করে থাকে তবে শাস্তি সে অবশ্যই পাবে, কিন্তু যদি আমি জানতে পারি যে তুমি কোনো পার্সোনাল শত্রুতার জেরে আমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছ, তবে আমি তোমার কোম্পানির এমন অবস্থা করব যা তোমার স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেজেকে। সে অত্যন্ত ইনোসেন্ট লোকের মতো চেয়ারম্যানের পাশে এসে দাঁড়িয়ে বলে, আপনি একদম চিন্তা করবেন না, নাথানের কিচ্ছু হবে না, আমি ওনাকে খুব জলদি ছাড়িয়ে আনব। দৃশ্যপটের পরিবর্তনে আমরা দেখতে পাই লির গাড়িকে। লি ববিকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নির্জন গোপন আস্তানায় নিয়ে আসে। গাড়ির ভেতরে বসে তারা যখন ড্যাশবোর্ডের টিভিতে নিউজ অন করে, তখন ব্রেকিং নিউজে দেখানো হচ্ছিল নাথানকে পুলিশ অফিসিয়ালি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। ববি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলে, ভালোই হলো যে আমি সময় মতো ওই লকার খালি করে কেটে পড়েছিলাম। লি তখন জিজ্ঞেস করে, একটা কথা বলবেন, পুলিশ যখন ওখানকার লকার চেক করছিল তখন তারা বারবার একটি বিশেষ মোবাইল ফোন খুঁজছিল, আপনি কি ওই ফোনের বিষয়ে কিছু জানেন? লির মুখে এই ফোনের কথা শুনে ববি কিছুটা চমকে ওঠে এবং মনে মনে ভাবে, এই ফোনের কথা এ কিভাবে জানলো? ঠিক তখনই লি ববির হাতের হাত করা 1 সেকেন্ডে আনলক করে দেয়। ববির নিজের হাত মুক্ত হতে দেখে লির উপরে পুরোপুরি বিশ্বাস করে ফেলে। এরপর ববিকে গাড়িতে বসিয়ে রেখে লি জলদি বাইরে আসে এবং আড়াল থেকে জেজেকে ফোনে বলে, মোবাইল ফোনটা এখনো ববির কাছে আছে, তবে সে ওটা অন্য কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। আপনি একদম টেনশন করবেন না, আমি খুব তাড়াতাড়ি ফোনের আসল লোকেশন বের করে দেব। এই আশ্বাস দিয়ে সে আবার গাড়ির ভেতরে গিয়ে ববির সাথে আড্ডা দিতে শুরু করে। ওদিকে ডোডো গ্রুপের চেয়ারম্যান তখন তার পার্সোনাল লয়ারকে জিজ্ঞেস করে, পুলিশ কোন সাহসে আমার ছেলেকে অ্যারেস্ট করলো? তার স্ত্রী চিৎকার করে বলে, ওসব পরে ভাবা যাবে, আগে যে কোনো উপায় জামিনের ব্যবস্থা করো, ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনতে হবে।
চেয়ারম্যান তখন রাগে চিৎকার করে বলে, তোমার ছেলে যদি সত্যি কোনো অন্যায় না করে থাকে তবে পুলিশ তাকে এমনিতেই ছেড়ে দেবে, আর সে যদি সত্যি নোংরা কেলেঙ্কারি করে থাকে তবে তার শাস্তি তাকে পেতেই হবে। চেয়ারম্যানের স্ত্রী তখন কেঁদে কেঁদে বলে, আপনি কেমন বাবা? ও আপনার একমাত্র ছেলে, আর ও জেলের ভেতরে আছে, অথচ আপনার মনে বিন্দুমাত্র চিন্তা নেই। আপনারা যদি আমার ছেলেকে বাঁচাতে কিছু না করেন তবে আমি আমার ভাইয়ের কাছে যাব, আর তার এই ভাই আর কেউ নয়, সে হলো সেই রাজনীতিবিদ নেইল। চেয়ারম্যান তখন তার স্ত্রীকে বলে, কান খুলে শুনে রাখো, যদি তুমি এই মামলার মধ্যে ওই নেইলকে ডেকে এনেছো তবে আমার চেয়ে খারাপ এই দুনিয়াতে আর কেউ হবে না। এদিকে জেজে এন্ড্রুকে বলে, পুলিশ এখন নাথানকে টিনের গ্যাস লিকেজের কেস নিয়ে দিনরাত জেরা করছে, আর ওদিকে কিনিয়াকে আমরা অলরেডি চক্রান্ত করে পুলিশের খাঁচায় ফেসে দিয়েছি। আমাদের এই ডাবল গেমের প্ল্যান একদম পারফেক্ট ও নিখুঁতভাবে সাকসেসফুল হয়েছে। এন্ড্রু পুরো স্তব্ধ হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তার মানে ওই রাতে ল্যাবের টিনের গ্যাস লিকেজটা কোনো দুর্ঘটনা ছিল না? জেজে তখন বলে, হ্যাঁ, আমার বডিগার্ড ওই রাতে ডোডো গ্রুপের মেন প্ল্যান্টে ঢুকে টিনের গ্যাসের বিশাল ট্যাঙ্কের মেন ভালভটা নিজের হাতে খুলে দিয়েছিল। এন্ড্রু তখন ভয় পেয়ে বলে, ওই বিষাক্ত গ্যাসের কারণে কোম্পানির একজন নিরীহ সাধারণ শ্রমিকের জীবন চলে গেছে। আপনি কি সেটা জানতেন না? জেজে তখন ঠান্ডা গলায় বলে, আরে এন্ড্রু, আমাদের মতো বড় বড় মানুষের জীবনের সাফল্যের শেষে এগিয়ে যাওয়ার জন্য রাস্তায় কিছু সাধারণ নোংরা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে হয়, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তুমি তো নিজের সৎ বাবাকে নিজের হাতে খুন করে মেরে ফেলেছিলে। এন্ড্রু তখন বলে, আমি যদি সেদিন ওই জানোয়ারটাকে না মারতাম তবে সে আমার মাকে জ্যান্ত শেষ করে দিত। জেজে বলে, হুবহু একই রকম ভাবে আজ যদি আমি না মারতাম তবে ওদের কারণে আজ আমি নিজেই ফেসে যেতাম, আর আমি লাইফে যা কিছু করি তা আমাদের সবার ভালোর জন্যই করি। এরপর জেজে এন্ড্রু এবং জিনাকে তার আগামী দিনের প্ল্যান ডিক্লেয়ার করে বলে, এখন আমরা বাইরে থেকে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য কোর্ট কাছারিতে গিয়ে এই কিনিয়ার পক্ষ নিয়ে কেসটা লড়ব, আর এমন ফাঁদে আটকে দেব সে হাজার চেষ্টা করলেও জেলের অন্ধকার কুটির থেকে কোনোদিনই বের হতে পারবে না। পরের দিন সকালে আমরা দেখতে পাই কিনিয়াকে জেলের ভিতরে। আসলে কিনিয়া ক্যান্সারে আক্রান্ত ছিল, যার কারণে সে জেলের ভেতরে বসে ট্যাবলেট খাচ্ছে। ঠিক তখনই সেখানে জেজে আসে কিনিয়ার সাথে দেখা করতে। সে কিনিয়ার সামনে গিয়ে অত্যন্ত আফসোস করে বলে, আপনার সাথে ইদানিং যা যা অন্যায় হয়েছে সেটা হওয়া উচিত ছিল না। এই সব কিছুর জন্য একমাত্র দায়ী ওই ডোডো গ্রুপ, তাই আপনাকে এই জেলের হাত থেকে বাঁচানোর পুরো দায়িত্ব এখন আমার। আমি নিজে আপনার পক্ষে কোর্টে কেস লড়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি জাস্ট চোখ বন্ধ করে এই আইনি কাগজে একটা সই করে দিন। কোনো সাহায্যকারী না থাকায় কিনিয়াও নিরুপায় হয়ে সাইন করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে জিনার সে লয়ার বন্ধু এসে হাজির হয়। সে কিনিয়াকে আটকে দিয়ে বলে, ম্যাডাম একটু দাঁড়ান, আমি কোনো টাকা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনার এই কেসটা লড়তে চাই। আপনি ডোডো গ্রুপের লোকের উপরে ভরসা না করে আমার এই আইনি পেপারে সাই করুন। কিনিয়া আগে থেকে জেজেকে সন্দেহ করত, তাই সে জেজের কাগজ ছড়িয়ে দিয়ে জিনার ওই লয়ার বন্ধুর কাগজে সাইন করে দেয়, আর এভাবে সে অফিসিয়ালি কিনিয়ার প্রধান লয়ার হয়ে যায়। এই লয়ারের নাম হলো জন। এখন জনের কাঁধে এক বিশাল দায়িত্ব, কিনিয়াকে নির্দোষ প্রমাণ করতে হবে। ওদিকে জিনা তার কর্তব্যে বিন্দুমাত্র ফাঁকি দেয়নি। কিনিয়া জেলে চলে যাওয়ার পর হাসপাতালে ভর্তি থাকা কিনিয়ার ছোট্ট মেয়েটিকে জিনা নিজের সন্তানের মতো আগলে রাখে। তার সময় মতো ঔষধ খাওয়ানো, ঘুম পাড়ানো, টেক কেয়ার করা সবকিছু জিনা একা হাতে সামলাচ্ছিল। জিনার এই নিঃস্বার্থ ভালোবাসা আর মায় দেখে দূর থেকে এন্ড্রুর মনটা নরম হয়ে যায়। কিছুক্ষণ পর জিনাকে দেখা যায় ডোডো গ্রুপে সে টিনের গ্যাসের মেইন ট্যাঙ্কের কাছে। আসলে সে দেখতে চাইছিল যে পুলিশ কিনিয়ার বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ জমা দিয়েছে সেগুলো আসলে কতটা সত্যি। জিনা মনে মনে ভাবে, যদি সত্যি কিনিয়া ওই রাতে এখানে এসে থাকে এবং এই ট্যাঙ্কের মেন ভালভটা খুলে থাকে তবে সে এত উঁচুতে উঠে কিভাবে এই কাজটা করতে পারল। তদন্ত করার জন্য জিনা যখন লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখন সে সিঁড়ির গোড়াতে নিজের জুতো জোড়া খুলে রাখে, কারণ তার মনে হয়েছিল কিনিয়া হয়তো তাড়াহুড়ো করে জুতো ছাড়াই উপরে উঠেছিল। জিনা ট্যাঙ্কের একদম টপে গিয়ে নিজের হাত দিয়ে লোহার সে ভালভটা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু তখনই জিনার মাথায় এক মোক্ষম আইডিয়া চলে আসে। আসলে লয়ার জন জিনাকে ল্যাবের এক ফরেন্সিক রিপোর্টের কথা বলেছিল। ক্রাইম সিন থেকে কিনিয়ার একটি স্পেশাল স্যুট উদ্ধার হয়েছে, যার কাপড়ের সুতো টিনের গ্যাসের স্ট্রেসেস পাওয়া গেছে, আর এটাই কিনিয়ার বিরুদ্ধে পুলিশের সবচেয়ে স্ট্রং এভিডেন্স। জিনা লয়ার জনকে ফোন করে এবং বলে কিনিয়া কোনোদিন ওই ট্যাঙ্কের ভালভটা খোলেনি, কারণ এই ভালভটা এতটা উঁচুতে অবস্থিত যে কিনিয়ার যে হাইট তাতে সে অনেক চেষ্টা করলে ওটার হাতল কিছুতেই ছুঁতে পারবে না। খুনি জেনে শুনে কিনিয়াকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং ওটা ক্রাইম সিনের পাশে ফেলে রেখেছিল। আমরা যদি জাস্ট এই পয়েন্টটা কোর্টে প্রমাণ করতে পারি
তবে কিনে ইনোসেন্ট প্রমাণ হয়ে যাবে। তখন জিনা গার্ডদের আসার শব্দ শুনতে পায়। সে আর দেরি না করে তাড়াহুড়ো করে সিঁড়ির নিচে রাখা তার সে জুতো ফেলে ওখান থেকে চলে যায়। তবে ভাগ্য ভালো ছিল যে এন্ড্রু প্রথম থেকে দূর থেকে জিনাকে ফলো করছিল। সে জিনার ফেলে যাওয়া জুতো ওখান থেকে কুড়িয়ে নেয়। জিনা কোনো মতে নিজের গাড়ির কাছে এসে পৌঁছে যায়। তখন সে অবাক হয়ে দেখে সেখানে আগে থেকে এন্ড্রু তার জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। জিনা রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি চোরের মতো সবসময় আমাকে কেন ফলো করছো? দাও, আমাকে আমার জুতো দাও। এই বলে জিনা যখন জুতো পরতে যায়, তাড়াহুড়ো করে নামার সময় জিনার পায়ে গভীর চোট লেগেছিল। জিনা এন্ড্রুর পা আলতো করে ধুয়ে দেয়। এন্ড্রু জিনাকে বলে, তোমার পায়ের যা অবস্থা, চলো চাবিটা আমাকে দাও। এই বলে এন্ড্রু গিয়ে গাড়ির গেট খোলে এবং জিনাকে আলতো করে ধরে সিটে বসিয়ে দেয়। জিনার কাছে এই পুরো ব্যাপারটা কেমন যেন আজব লাগছিল। সে এন্ড্রুর দিকে তাকিয়ে বলে, তুমি বাইরে সবার সামনে এত ইগো দেখাও কেন? তুমি কিন্তু ভেতর থেকে মানুষ হিসেবে সত্যি অনেক ভালো। এন্ড্রু বলে, ভুল ভাবছো, আমার ভেতরের আসল ভয়ঙ্কর রূপটা তুমি এখনো দেখোনি। এরপর সিন শিফট হলে আমরা লিকে দেখতে পাই সে ববিকে নিয়ে শহরের এক সস্তা ও গোপন হোটেলে রুম নিয়েছে। ববি তখন শহর ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার জন্য ছটফট করছিল, কারণ পুলিশ তার ক্লাবে যেভাবে রেড করেছে, এরপর ধরা পড়লে তাকে আজীবন জেলের ভেতরেই থাকতে হবে। ববি নিজের ল্যাপটপে তার সমস্ত সুইস ব্যাংকের অ্যাকাউন্ট চেক করছিল, কিন্তু সে এক বড়সড় ধাক্কা খায়। সে দেখতে পায় সরকার ইতিমধ্যে তার সমস্ত ব্যাংক ব্যালেন্স ফ্রিজ করে দিয়েছে। লি তখন ববিকে আরও উস্কে দিয়ে বলে, আপনার সমস্ত অ্যাকাউন্ট তো পুরো ফাঁকা হয়ে গেছে। এসব কি হয়ে গেল বস? আমি ভেবেছিলাম আপনাকে পুলিশের হাত থেকে বাঁচালে আপনি আমাকে অনেক টাকা দেবেন। ববি তখন বলে, আমার কাছে ডোডো গ্রুপে সে আসল মোবাইল ফোনটা এখনও আছে, যার ভেতরে নাথানের অপরাধের এমন সব এভিডেন্স আছে। আমি ওই ফোনটা দেখিয়ে ব্ল্যাকমেল করে নাথানের কাছ থেকে অনেক টাকা আদায় করে নেব। ঠিক তখনই লির ফোনে রিংটোন বেজে ওঠে। লি ববিকে বোকা বানানোর জন্য বলে, আমার এক প্রভাবশালী বন্ধুর কল এসেছে। আমি ওকে আপনার এই শহর থেকে পালানোর একটা সেফ রাস্তার ব্যবস্থা করতে বলেছিলাম। মনে হয় সে ওটারই আপডেট দেবে। এই বলে লি রুম থেকে বেরিয়ে যায়। ওদিকে একা রুমে বসে ববি অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, কোম্পানির ভেতরে কোনো কাছের মানুষই আমার সাথে এই কাজটা করেছে, আর এই কাজটা একমাত্র ওই জেজে ছাড়া আর কেউ করতে পারে না। ববি গুন্ডাদের ফোন করে এবং হুমকি দেয়, যাও জেজেকে তার বাড়ি থেকে তুলে আনো, আজ আমি নিজে ওর চামড়া টেনে ছিঁড়ব। ওদিকে রুমের বাইরে গিয়ে লি আসলে জেজেকে ফোন করে। লি ফোনে জেজেকে বলে, শিকার পুরো ফাঁদে পা দিয়েছে। আমি ববিকে চায়না যাওয়ার জাহাজে তুলে আসছি, আপনি আপনার সিকিউরিটি গার্ডদের রেডি রাখুন। ববি ওখানে পৌঁছানো মাত্রই আপনারা ওকে জাপটে ধরবেন এবং ওর থেকে ওই মোবাইল ফোনটা কেড়ে নেবেন। এরপর লি আবার রুমে গিয়ে ববির সাথে অ্যাক্টিং করতে শুরু করে। সে বলে, আমার ওই বন্ধু চায়না যাওয়ার একটা সিক্রেট জাহাজের বিএপি টিকিট কেটে ফেলেছে, আপনি ওখানে গিয়ে একদম সেফ থাকবেন। তবে বস যাওয়ার আগে ওই মোবাইলটা দেখে নাথানের কাছ থেকে টাকাগুলো উসুল করে নিন, না হলে তো আমিও আমার পারিশ্রমের টাকাটা পাবো না। এদিকে জেজে যখন নিজের বাংলোর সামনে এসে গাড়ি থেকে নামে, ঠিক তখনই ববির পাঠানো গুন্ডারা পেছন থেকে জেজের মাথায় আঘাত করে এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার আগে ববির গুন্ডারা ববিকে ফোন করে আপডেট দিয়ে বলে, বস কাজ হয়ে গেছে, আমরা জেজেকে জ্যান্ত তুলে নিয়েছি। ববি তখন লির দিকে তাকিয়ে খুশি হয়ে বলে, জাহাজের ঘাটে যাওয়ার আগে আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। এদিকে আমরা লয়ার চার্লসকে দেখতে পাই। সে লির গাড়িতে লাগানো জিপিএস ট্র্যাকার দিয়ে লির লাইভ লোকেশন ট্র্যাক করছিল। সে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবে, কি ব্যাপার, লির গাড়ি তো অন্যদিকে যাচ্ছে, ঘটনা কি? চার্লসও তার পুলিশ ফোর্স নিয়ে লির গাড়ির পিছু নিতে শুরু করে। ববি তখন লিকে শহরের এক নির্জন বিল্ডিংয়ের সামনে এসে থামাতে বলে। ববি জেজেকে বলে, সেদিন আমার অফিসের মিটিংয়ের টেবিলে বসে নিজের বডিগার্ডকে দিয়ে আমাকে মার খাই অনেক অহংকার দেখিয়েছিলে। জেজে তখন হঠাৎ লির দিকে তাকায়, আর লিকে দেখা মাত্রই সে তো অবাক হয়ে যায়। ওদিকে লিও জেজেকে দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না যে এই অবস্থায় তার কি করা উচিত। আর এই চরম সাসপেন্সের মধ্য দিয়ে শেষ হয়ে যায় মনস্টার সিরিজের আজকের এই এপিসোড। তো বন্ধুরা, কেমন লাগলো? পরবর্তী পার্টটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব দ্রুত ভিডিও নিয়ে হাজির হব। খোদা হাফেজ।